এবারের বিশ্বকাপে জার্মানির শুরুটা ছিল দারুণ। 7-1 গোলে জয়, যদিও প্রতিপক্ষ কুরাসাও। লাস্ট ম্যাচ ইকুয়েডরের সঙ্গে 2-1 গোলে পরাজয়, যেটা আসলেই হতাশাজনক। অন্যদিকে তুরস্ক ম্যাচে জয়লাভ করেও কিন্তু বিদায় নিতে হচ্ছে তাদেরকে। আর ইউএসএ হেরে গিয়েও টেবিলের টপে রয়েছে, কারণ প্রথম দুটো ম্যাচ দারুণ খেলেছে ইউএসএ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি ডিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মো। আমার সঙ্গে রয়েছেন সাইফুল বারী টিটু, টেকনিক্যাল ডিরেক্টর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুধু আপনাকে পর্দায় দেখি, তো প্রথমবারের মতো সুযোগ হলো আপনার সাথে মুখোমুখি বসার। আমি জানি আপনাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। একে তো হচ্ছে এবারের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, অন্যদিকে নিজের কাজ, অফিস, কোচিং সব মিলিয়ে খুব ভীষণ রকম ব্যস্ততা যায়। তারপরেও ম্যাচ দেখার কতটুকু সময় পান? টাইমিংগুলি তো বেশ অড এবার, তারপরে চেষ্টা করতে হয় দেখার জন্য। স্পেশালি কিছু জিনিস আছে লাইভ দেখলে বোঝা যায়, দেখা যায়, মানে সাথে সাথে ওটার সাথে ফিল করা যায়। কিন্তু কিছু আছে আবার ওই সকালে উঠে দেখে নিতে হাইলাইটস, বাট হাইলাইটস হয় কি কিছু কিছু জিনিস মিস থেকে যায়, হয়তো পুরোটা থাকে না, গোলের অংশটুকু থাকে। বাট গোল হওয়ার পেছনে উৎসটা কোত্থেকে আসলো, কিছু জিনিস মিস হয়ে যায়। বাট ওটা আমি চেষ্টা করি ফুল ম্যাচ থেকে দেখে নাও, আবার রিপ্লেতে দেখা যায় অনেক সময়। দ্যাটস গ্রেট। জার্মানি ইকুয়েডরকে দিয়ে শুরু করব। কতখানি আপসেট হয়েছেন জার্মানির এই ফলাফলে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে এই জিনিসটা ঘটবে, এবং এখনকার টিমগুলির মধ্যে পার্থক্য এত কম, সঠিক প্ল্যান ওই অনুযায়ী মাঠে এক্সিকিউট করাটা, কারণ প্ল্যান সবসময় পেপারে থাকে, অন পেপার, বাট ওইটা এক্সিকিউট করাটা হচ্ছে সবসময় বেশ চ্যালেঞ্জিং। বাট এটা কোনো টিম কোনোদিন গিভেন ডেতে করে ফেললে কিন্তু যে কোনো কিছু করা সম্ভব, সেটাই প্রমাণ হয়েছে এখানে। অ্যাকচুয়ালি খুব আর্লি গোল পেয়েছিল জার্মানি, বাট ওরা কিন্তু হাল ছাড়ে নাই, কারণ ওরা জানে একটা জয় তাদেরকে দিতে পারে সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। তো ওই জন্যই ওরা কিন্তু এটা করে গিয়েছে, এবং আমার মনে হয় যে আপসেটিং ব্যাপারটা হয়তো কিছুটা ক্যারি করবে ওরা নকআউটের জন্য জার্মানি। বাট তারপরে ইট ইজ হোয়াট ইট ইজ, এটা আপনার মেনে নিতে হবে, কারণ ইকুয়েডর আই থিঙ্ক দে ট্রাইড বেটার টু উইন দ্য ম্যাচ। এক্স্যাক্টলি। যদিও কুরাসাওয়ের থেকে 1000 টাইম বেটার টিম হচ্ছে ইকুয়েডর, বাট কুরাসাওয়ের সঙ্গে তো 7-1 গোলে জয় ছিল। সেখানে হয়তো কুরাসাওয়ের টিমের অনেক প্রবলেম ছিল, আপনার যিনি গোলকিপার রয়েছেন তার কিছু ল্যাকিং ছিল, সব মিলিয়ে হয়তো বা সেখানে 7-1 গোলে একটা বড় ব্যবধানে, বড় মার্জিনে জয়লাভ করেছিল। বাট এই ম্যাচটাতে গিয়ে জার্মানির প্রবলেমগুলো কি মনে হচ্ছে, যে কোথায় কোথায় তাদের ল্যাকিংস ছিল? ল্যাকিংস বলতে আসলে যে আমরা দেখেছি অন দ্য ব্রেকে গোলগুলি কনসিড করার ক্ষেত্রে, এবং কর্নার থেকেও একটা গোল খেয়েছে, যেটা হচ্ছে যে জার্মানি টিমের ডিফেন্ডিং এর সাথে যায় না, জোনাল মার্কিং করেছিল। তো ওইখানে যে নিয়ার পোস্টে ফ্লিকটা হয়, স্পেশালি সেকেন্ড গোলটার কথা আমি বলবো, ঠিক নয়ারের সামনে বা পায়ের যে বলটা মানে ফ্লিক করে দিয়েছে, তো ওই প্লেয়ারটা পুরো আনমার্ক ছিল। সো সামবডি শুড হ্যাভ ইন ফ্রন্ট অফ দ্যাট প্লেয়ার, যে যাতে ফ্লিক করতে না পারে। আর একটা জিনিস হচ্ছে যে প্রথম ম্যাচটা সবসময় একটু টিম কেমিস্ট্রি তৈরি করার ক্ষেত্রে একটা মানে কি বলে এক্সপেরিমেন্টাল থাকে। এই জন্য কুরাসাও কিন্তু ওই 7 গোল খাওয়ার পর কিন্তু পরের ম্যাচে ফিরে এসছে। তো এইভাবে জার্মানি গত ম্যাচটা কিন্তু ছিল বেশ তার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেটাতে 2-1 জিতে এসছে জার্মানি। মেইনলি আমি বলবো যে উনদাফ একটা খুব ভালো স্ট্রাইকার, বাট ও সবচেয়ে বেশি এফেক্টিভ যখন মাঠে নামে, কিন্তু যখন ওকে আবার ফার্স্ট 11-এ দিলে আবার দেখা যায় অতটা এফেক্টিভ হয় না। তো অনেক কিছু আছে ইফস অ্যান্ড বাটস। এইখান থেকে আসলে নকআউট ফেজে তো টিমগুলির মানে যে হয় সামনে যাবে, না হলে বিদায় হয়ে যাবে। তো ওই অ্যাটিটিউডটার মিলটা থাকবে। আর এবং যারা আসলে ওই ধরনের পাওয়ার হাউস, জার্মানি তো গত 2টা ওয়ার্ল্ড কাপ ভালো করেনি, গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে। এটা অদ্ভুত ব্যাপার যে এরকম একটা দেশ বা এরকম একটা টিম যারা আসলে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু লাস্ট দুটো বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই তারা বিদায় নিয়েছে। বাট এবার হয়তো তাদের যারা সাপোর্টাররা আছেন তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন ফার্স্ট ম্যাচে জয়ের পর, যদিও প্রতিপক্ষ নিয়ে অনেক কথা হচ্ছিল। হ্যাঁ, মেন হচ্ছে উইলেন নাগলসম্যান অনেক ইয়াং কোচ, এবং ইয়াং হলেও সে আরবি লাইপজিগ, আটলান্টা অনেক জায়গায় কাজ করেছে। তো ওই তার মানে ইনফ্লুয়েন্সটা এখানে বোঝা যায়, এবং জার্মানি টিম অ্যাকচুয়ালি দে আর প্লেইং ওয়েল ইন টার্মস অফ যে লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করি, স্পেশালি আফটার দ্য ব্রেক। ফার্স্ট হাফ তাদের পারফরমেন্স যে এরকমই থাকতো গত 2টা ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি, সেকেন্ড হাফ আফটার দ্য ব্রেক দে ডিডন্ট কাম ওয়েল। তো ওই আর্জটা ছিল না, জার্মানি ইজ আ টিম শুড গো টু দ্য ফাইনাল। ওই মানে মেন্টালিটি আমার মনে হয় কিছুটা অভাব দেখেছি, কারণ ফুটবল খেলায় আপনার টেকনিক ট্যাকটিক আপনার সব ভালো আছে, ফিজিক্যালিও আপনার স্ট্রং,
বাট যে তার মানসিকতা, ওই জিনিসটা খুব মানে সব টিম তো কাছাকাছি, ওই জিনিসটাই মানসিকতাটাই আপনাকে পারফর্ম করতে সাহায্য করে। একেবারেই তাই। এবং ইকুয়েডর জার্মানি দুটো টিমেরই কিন্তু গতদিন মানে শর্টস অফ টার্গেট ছিল মাত্র 3টে করে উভয় পক্ষেরই। Right. অন্যদিকে যদি টোটাল শর্টসের কথা বলি আমি, তাহলে 11 হচ্ছে জার্মানির এবং ইকুয়েডরের হচ্ছে 7। সো 11 থাকার পরেও কিন্তু ওইটা তারা এক্সিকিউট করতে পারেনি। সো এটা কি ফিনিশারের অভাব ছিল, ফিনিশিং এর অবশ্যই। প্রবলেম ছিল? অবশ্যই, আপনি ক্লিনিক্যাল ফিনিশারের অভাব পুরো বিশ্বেই এখন। মেসি এই বয়সে গিয়ে গোল করছে, ভাবা যায় না। হ্যাঁ। তো মিরোস্লাভ ক্লোজা যতদিন খেলেছে যে ওয়ার্ল্ড কাপগুলো, হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল ইন টার্মস অফ ফিনিশিং। মুলার ওই ধরনের স্কোরার, এবং আমরা ওজিলকে দেখতাম যে জার্মানির যে পিছন থেকে গিয়ে গোল করার, কারণ এখনকার আনলাইকলি সোর্স থেকে গোল করাটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের বিরাট টুর্নামেন্টে। সো ওই জিনিসগুলি আমার মনে হয় জার্মানিতে কিছুটা ল্যাক আছে। এবারে চলে যাব জাপান এবং সুইডেনের প্রসঙ্গে। এক গোলে ড্র হয়েছে। জাপান এমন একটি টিম এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক, কারণ এশিয়ার দল সেই হিসেবে আমাদের সাপোর্টটা রয়েছে জাপানের প্রতি। অন্যদিকে এত ভালো খেলছে এবং আমি মানে অভূতপূর্ব একটা ব্যাপার লক্ষ্য করছি যে জাপান, আমার কাছে মনে হয় যে এরাও আসলে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার দাবিদার, কিংবা হয়তো বা অন্য কিছু ঘটতে পারে, আমরা আপসেট হব না। তাহলে কেমন দেখলেন জাপান এবং সুইডেনের এই ম্যাচ? মেইনলি হচ্ছে যে অনেক ক্যালকুলেটিভ ম্যাচটা ছিল, আর জাপানকে আমি চমক বলবো না, ওয়ার্ল্ড কাপের শুরুতে কিন্তু ওয়ান অফ দ্য ডার্ক হর্স এই প্রথমবার এশিয়া থেকে কোনো একটা টিমকে বলা হচ্ছিল। তো জাপান যেটা মানে আমরা দেখেছি ম্যাচের মধ্যে যে লো ব্লকটা খুব ভালো করে ওরা, বাট লো ব্লক অনেক টিমই করে। এখন 5 ব্যাক খেললে বা 4 মিডফিল্ডার খেললে, তারা পিছনে থাকলেও আসল কাজটা হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন প্লেয়ার্স, ডিস্টেন্স বিটুইন লাইন্স, ওই জিনিসটা জাপান এত ডিসিপ্লিন। এটা আমি আজকে দেখছিলাম, এটা পাওলো জাভেলেতা এবং জিলবার্তো সিলভা আলাপ করছিল ফিফার ওয়েবসাইটে। তো ওরা বলছিল আর কি যে ডিসিপ্লিনটা জাপানকে অন্য টিমের থেকে একটু আলাদা করেছে, যে এত সিনক্রোনাইজড, আনবিলিভেবল। এবং ওইখান থেকে যখন কাউন্টার অ্যাটাকে যাচ্ছে তখন ফ্লুয়েন্সি এবং কয়েকটা প্লেয়ার একসাথে মুভ করা, বিশেষ করে উইংয়ে যাওয়াটা এবং ওইখানে গিয়ে ফিনিশ করার জন্য যাওয়াটা, ওইটা জাপানের আমার মনে হয় যে আরেকটু ফিনিশার যদি ওরকম আমরা ভালো পেতাম আগে যে যারা ছিল, ওইটা তাদের জন্য খুব সামনের দিকে নিয়ে যেতে হেল্প করবে। কারণ ইউ নিড টু স্কোর গোলস। আপনি যতই খেলেন ফুটবল, আপনার ম্যাচ জিততে হলে তো এরপরে তো নক আউট হয়, আপনি গোল করবেন, এক্সট্রা টাইম খেলবেন, টাই ব্রেকারে জিততে হবে, অনেক কিছু থাকবে সামনে। বাট জাপান ইজ ডুইং গুড আই থিঙ্ক। বাট এইটা আবার একটা অ্যালার্মিং সাইন যে গোলটা করার কয়েক মিনিটের মধ্যে আবার গোলটা খাওয়াটা, এই ব্যাপারগুলিতে আসলে সাবধান থাকাটা জরুরি হবে। বাট লাস্ট ম্যাচে জাপানের প্রবলেমগুলো কোথায় ছিল? যেহেতু বিগত দুটো ম্যাচে আমরা দেখেছি তাদের দুর্দান্ত পারফরমেন্স, এবং সুইডেন যে তাদের লাস্ট ম্যাচ খুব ভালো খেলেছে এমনটা না, বাট সেখানে সুইডেনের সাথে 1-1 গোলে ড্র। না, এই ড্র দিয়ে তো বিচার করা যাবে না, কারণ হচ্ছে যে আপনি নেদারল্যান্ড নিয়ে সবাই খুব হতাশ ছিল। নেদারল্যান্ড প্রথম ম্যাচে জাপানের সাথে লিড নেওয়ার পরে 2-2 গোলে ড্র হয়েছে, বাট নেদারল্যান্ড এখন টপ করতেছে, এখন এই ম্যাচে অনেক গোল করেছে। তো আমার কথা হচ্ছে যে জাপানের দুর্বলতা হচ্ছে ফিনিশিংয়ে আমার মনে হয়। আর একটা জিনিস হলো যে মাইন্ডসেটটা হচ্ছে দূর করতে হবে, যে আমরা এশিয়ার দেশ, আমরা কি যেতে পারবো কিনা। বাট কোরিয়া কিন্তু করে দেখিয়েছে, 2002-তে ওরা সেমিফাইনাল খেলেছে। সো ওই জিনিসটা, এবং আমি মানে এখানে বলাটা ঠিক হবে কিনা, হাজেমি মরিয়াসু কিন্তু আমি যখন ন্যাশনাল টিমের হয়ে খেলি বাংলাদেশের, সেও খেলেছে জাপানের হয়ে। তার সাথে আমার পরিচয় হয়েছে গত বছর এএফসি তে কনফারেন্সে। তখন কথা কথা বেরিয়ে আসছে যে আমরা একসাথে খেলছি। তো তখন বলছিল যে আসলে পৃথিবীটা অনেক ছোট। তো ওর যে মাইন্ডসেট, দুর্দান্ত, মানে ওপেন মাইন্ডেড একটা কোচ। তো আমি মনে করি যে জাপানের কথা আমি প্রথম থেকে বলছিলাম এবার, যে ওরা ডার্ক হর্স এশিয়ার থেকে প্রথম আমার মনে হচ্ছে, কারণ ওরা এর মধ্যে ফ্রেন্ডলিতে ব্রাজিলকে হারিয়েছে এবং সেই ব্রাজিলের সাথে কিন্তু পড়েছে। এটা কঠিন হবে অবশ্যই, মানে কঠিন হবে বলতে আমি বলবো যে ব্রাজিলও একটু মিড ব্লক নিয়ে খেলছে এবার ওয়ার্ল্ড কাপের ট্রেন্ডসটাই হচ্ছে যে আপনি কাউন্টার অ্যাটাকিং করাটা খুবই সহজাত একটা ব্যাপার হয়েছে ম্যাক্সিমাম টিমের। কেউ লো ব্লক করে যাচ্ছে, যেমন অস্ট্রেলিয়া, জাপান। অস্ট্রেলিয়ার লো ব্লক যদি দেখেন, 8টা প্লেয়ার পেনাল্টি এরিয়ার ভিতরে, তারপর ওরা কাউন্টারে যাচ্ছে। তো এই কাউন্টার অ্যাটাকটা, ব্রাজিলের কাউন্টার অ্যাটাক ভালো, এবং ব্রাজিল ওই দিন যেটা করেছে যে উইনিং দ্য বল ইন দ্য হাই পিচ বা হাই আপ দ্য পিচ, যে গোলগুলি করেছে, যদি আমি বলবো যে অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের ডিফেন্ডারের ভুলেই কিন্তু কিছু হয়েছে, এবং যাই হোক, বাট ব্রাজিল তো কাউন্টার অ্যাটাকে দারুণ।
বিশেষ করে ভিনিসিয়াস একাই কিন্তু এবার হুম। দেখাচ্ছে। এবং 2002 এর পরে কিন্তু ব্রাজিলের অন্য কোনো প্লেয়ার গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচে গোল পায়নি। ভিনি কিন্তু 2002 এর পর, সে রোনালদিনহোর পরে ভিনি প্রথম প্লেয়ার যিনি আসলে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে তিনি গোল পাচ্ছেন। বাট তারপরেও একদিকে ভিনি বা কুনিয়ার কথা বলতে পারি, কুনিয়াও পরপর দুটো ম্যাচে তিনি গোল করলেন। কতটা কঠিন হবে ব্রাজিলের জন্য জাপানের সাথে? ব্রাজিল টিমটা অ্যাকচুয়ালি দে কেম ব্যাক আফটার দ্য ফার্স্ট ম্যাচ। প্রথম ম্যাচটা ছিল খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিকজ ক্যাসেমিরো ওয়াজ গোয়িং আউট অফ পজিশন, একটু সামনের দিকে খেলছিল। বাট ক্যাসেমিরোকে যখন একদম লো ব্লকে মানে ডিফেন্স সেন্টার ব্যাকের সামনে দেওয়া হচ্ছে, তখন প্যাকেটা একদিকে আরেকদিকে গুইমারাস, এরা কিন্তু ভালো কাজ করছে। এবং অপোনেন্ট টিম যখন বল বিল্ড আপ করে তখন কিন্তু দুই উইং, যেমন প্রথম খেলা রাফিনিয়া, সেকেন্ড ম্যাচে রাফিনিয়া এবং ভিনি, এরা মাঝখানে ন্যারো করে চলে আসছিল। এবং কুনিয়ার ইয়েটা আসলে অদ্ভুত, ওর খেলার স্টাইলটা হচ্ছে ও পিছনে এসে ডিপের থেকে যাচ্ছে বা প্রয়োজন মতো একদম স্কোরিং জায়গায় চলে যাচ্ছে। তো ওই জিনিসগুলো আমি বলবো, যেমন গুইমারাজের অবদানটা কেউ চোখে পড়ছে না, আনসাং হিরো সে কিন্তু সারা ম্যাচ দৌড়াচ্ছে। তো ব্রাজিল যখনই অনেকটা 4-1-2-3 টাইপের করলো, ক্যাসেমিরো শুড বি ইন দ্য সেন্ট্রাল অফ দ্য পার্ক, তারপর থেকে ব্রাজিল ইজ ডুইং ভেরি ওয়েল। তো জাপানের সাথে চ্যালেঞ্জ হবে আসলে, জাপানের লো ব্লকটা অনেক ডিসিপ্লিন, ওইটার জন্য আসলে যেটা করি আমরা, ডিফেন্ডিং টিম ব্লক তৈরি করে টু কন্ট্রোল দ্য অ্যাটাকিং প্লেয়ার্স, আবার অ্যাটাকিং টিমরা বল নিয়ে সার্কুলেশন অফ পাসেস, সুইচ অফ প্লে, এগুলি করে হচ্ছে কোনো জায়গায় কোনো স্পেস ক্রিয়েট করা যায় কিনা। এখন ব্রাজিলের আমার মনে হয় যে কিছু একটা প্ল্যান থাকবে, যেটা আমি দেখছি যে আনচেলত্তি হয়তো ভাবছেন আর্জেন্টিনা করে। আর্জেন্টিনা যেটা করে যে মেসিকে মিডল অফ দ্য পার্ক জায়গা দেওয়ার জন্য ইচ্ছা করে লাইনের দিকে প্লেয়াররা বেশি চলে যায়, তাহলে অপোনেন্ট প্লেয়াররা কিন্তু একটু যদি আউট অফ পজিশন হয়, মেসি কিন্তু ওই পকেটগুলি কাজে লাগাচ্ছে। এবং মেসি যেভাবে কাজে লাগায় পকেটগুলি, বাকি অন্য প্লেয়াররা এতটা দুর্দান্ত ভাবে তো পারেন না, এটা একটা প্রবলেম। না অবশ্যই, মানে মেসি তো মেসি, ওইটা তো আমরা বলার অপেক্ষা রাখি না। বাট এটা মনে রাখতে হবে যে মেসির খেলাটা বেরোয় আসতেছে অন্য প্লেয়ারদের কষ্টের মাধ্যমে, অন্য প্লেয়ারদের মুভমেন্টের, রোটেশনের, ওয়াইড এরিয়াতে ওভারলোড, অনেক কিছু আছে যেগুলি ঘটছে ওই খেলায়। আমরা যদি একটু অ্যানালাইজ করি তখনই কিন্তু বের হয়ে আসে এগুলি, এবং এগুলি চলছে বর্তমানে। কিন্তু তারপরেও যারা ওই ধরনের লেভেলের প্লেয়ার, অদ্ভুত গিফটেড, টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার, তাদেরই জন্য দেখা যাবে যে হয়তো একটা টিম চ্যাম্পিয়ন হবে, একটা টিম পিছিয়ে পারবে না। যেমন আমরা পর্তুগালে দেখেছি ভাইয়া, যে রোনালদোকে ওরকম টিমের যে সাপোর্টটা, সেই সাপোর্টটা কিন্তু মিসিং ছিল। বাট যেটা আমাদের আর্জেন্টিনার টিমটাতে ওরকমটা আমরা লক্ষ্য করতে পারি না, যে হয়তো এখানে টিমের মানে ফুললি মনে হয় যে একটা টিম হয়ে খেলে মেসি এবং বাকি কজন। সো ওই জায়গাটা আমরা পর্তুগালের ওই জায়গাটাতে আমাদের একটা মানে বড় রকম মিসিং আমাদের কাছে মনে হয়। পরের ম্যাচে যাব নেদারল্যান্ডস ভার্সেস তিউনিশিয়া। 3-1 গোলে জয় নেদারল্যান্ডসের। শুরু থেকেই এবার তারা খুবই হট ফেভারিট এবং বলা যায় না যে কোনো কিছু ঘটতে পারে। বাট লাকিলি যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে না, হয়তো মরক্কোর সঙ্গে ম্যাচটা পড়বে তাদের নকআউটে। হ্যাঁ, মানে ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ, নো ডাউট, কারণ মরক্কো গতবার সেমিফাইনালিস্ট খেলেছে এবং টপ 10 র্যাঙ্কিং টিমের মধ্যে আছে। এবং ওদের যে দুটো উইং ব্যাক, বিশেষ করে হাকিমির কথা বলবো আমি, ও ড্রিফট করে ইনসাইডে গিয়ে ওভারলোড করে মিডফিল্ডে, এবং ও গত ম্যাচে গোলও করলো তিউনিশিয়ার সাথে। তো এই জিনিসগুলি আসলে মরক্কোকে কিছুটা হলেও ফেভারিট ধরতে হয় ইন টার্মস অফ যে নেদারল্যান্ডের রিসেন্ট পারফরমেন্স। বাট নেদারল্যান্ডও দে উইল ট্রাই দেয়ার বেস্ট 4-3-3 ফরমেশনে। গ্যাকপো ওরা মেনলি ইনসাইডে ড্রিফট করে বিপদে ফালানোর চেষ্টা করবে। ইট উইল বি এক্সাইটিং ম্যাচ আই থিঙ্ক, এবং ফ্যাসিনেটিং। যে কেউ হয়তো আপার হ্যান্ড যেতে পারে, বাট মরক্কোকে আমি বলবো যে ওদের যে মিড ব্লকটা, এটাও অনেকটা জাপানের লো ব্লকের মতো গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। অসম্ভব ডিসিপ্লিন, এবং ওইখান থেকে যে প্লেয়ারগুলি যায়, সাইবারি স্ট্রাইকারটা তো এবার রানগুলি করছে অদ্ভুত, এবং সাইবারি কিন্তু দুর্দান্ত, রাইট। সো ও উইং দিয়েও যাচ্ছে। এবং ওই দিন আমি একটা গোলের কথা বলবো, সে গোলকিপারকে অনেকটা বোকা বানাচ্ছে হচ্ছে ওর লুক দিয়ে। বলটা নিয়ে সে নিয়ার পোস্টের দিকে এসছে, ও এদিকে তাকিয়েছে আর কি। তো গোলকিপার হয়তো ভাবতে পারে হয়তো পাস করবে, বাট সে গোলে মেরে দিয়েছে। তো কিছু কিছু জিনিস আছে, এবং ব্রাজিলের সাথে গোলটাও দেখেন কত ট্রিকি ছিল, মিডফিল্ড থেকে রান করে। এবং আমি বলবো যে ব্রাহিম দিয়াজ ইজ এ এক্সেলেন্ট প্লেয়ার। এরা যখন এই মানে রিদমে থাকে, যে কোনো টিমকে বিপদে ফেলবে। অ্যাবসলিউটলি।
টার্কি এবং ইউএসএ আমি শুরু করেছিলাম এটা বলে যে টার্কি ম্যাচটা জয়লাভ করেও তাদেরকে বিদায় নিতে হচ্ছে, অন্যদিকে টেবিলের একদম টপে রয়েছে ইউএসএ। এবং এবারের বিশ্বকাপে আয়োজক যে 3 দেশ তারা যখন ভালো করছে তখন ওই আনন্দটাও কিন্তু মানে সমান সমান থেকে যাচ্ছে, কারণ আমরা আগে দেখেছি কাতার বিশ্বকাপের সময়, সো আয়োজক টিম একটু খারাপ খেললে তখন কেমন যেন একটা ছন্দ পতন মনে হয়। আর বাট কেমন দেখছেন ইউএসএ টিমকে, যদিও হেরেছে লাস্ট ম্যাচ? আমি বলবো যে আয়োজক দেশের মধ্যে 3টা টিমই ইউএসএ, মেক্সিকো, কানাডা, এদের হাই প্রেসিং দেখার মতো, এবং এরা অসম্ভব হাই অফ দ্য পিচ প্রেস করে। এবং ইউএসএ তো পচেটিনো আপনারা জানেন, সে অনেকদিন ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কোচ ছিল, পিএসজির কোচ ছিল। সো ওর অ্যাটাকিং যে প্রেসিং এবং প্রথম থেকে অ্যাটাক নির্ভর খেলা, এবং ওর যে উইং প্লে, বিহাইন্ড দ্য ডিফেন্স রান, ইনসাইড চ্যানেল রান খুবই ভালো করছে। তো এই আজকের ম্যাচটা ছিল অ্যাকচুয়ালি যে জিতলেও টার্গেট তো কোনো সুযোগ নেই, তো ওরা হচ্ছে মানে নাথিং টু লুজ টাইপের খেলা খেলেছে এবং সামথিং টু প্রুভ এই টাইপের জন্য গোলগুলি পেয়েছে, বা ম্যাচটা খুব এক্সাইটিং হচ্ছে। 3-1 হতে পারতো, বাট 3-2 একদম দুটো গোল কনসিভ করে ফেলা, আরেকটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেলে ড্র হতো ম্যাচটা। হ্যাঁ, ম্যাচটা যখন 2-1 অনেকক্ষণ হচ্ছিল, এখন মানে জিনিসটা হচ্ছে যে ইটস টু লেট। টার্কির এই ইয়েটাতে আমরা আশা করিনি যে অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া ম্যাচটা চিন্তা করেন, ও অনেক লো ব্লক করে অস্ট্রেলিয়া খেলেছে এবং এত সুযোগ, এত টাচেস ইন দ্য পেনাল্টি এরিয়া, টার্কি তারপরে গোল করতে পারেনি। তার মানে আপনার ইউ হ্যাভ টু স্কোর গোলস টু উইন ম্যাচেস। তো আপনি প্রথম ম্যাচে হারার পরই তো অনেক পিছিয়ে গেলেন, তো এই জন্য টার্কি ইজ টু লেট ফর দেম। প্যারাগুয়ে ভার্সেস অস্ট্রেলিয়া, এই ম্যাচ 0-0 গোলে ড্র হয়েছে। এটা কশাস ম্যাচ ছিল, আমার ধারণা দুই টিমই ওরকম কোনো রিস্ক বা ইয়েতে যায়নি। তারা চেষ্টা করেছে দুই দলই গোল করার, প্যারাগুয়ে তো বিশেষ করে অনেক চেষ্টা করেছে। তারপরেও আমার মনে হয় যে ড্র ওয়াজ জাস্টিফাইড, যে এই ম্যাচটাতে ইয়েতে করে। এখন যেটা হচ্ছে যে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই, বেস্ট 8 যাবে থার্ড টিম হিসাবে। এই জিনিসগুলো আমার খুব দুঃখ লাগছে আসলে সাউথ কোরিয়া টিমটার জন্য। আই লাইক দ্য ওয়ে দে স্টার্টেড। আপনি দেখেন এই এক একটা টিম, ব্রাজিল যেমন আস্তে আস্তে গ্রো করছে প্রথম ম্যাচের পর থেকে, একটু করে টুর্নামেন্ট যত সামনে আগাবে তাদের খেলার কেমিস্ট্রি, টিম ব্যালেন্স, পারফরমেন্স, এগুলি সব ঠিক হবে। বাট কোরিয়া ঠিক উল্টো হলো, প্রথম ম্যাচটা এত ভালো খেললো, ওরা জিতলো, জেতার পরে চেচিয়ার সাথে তারপরে ম্যাচ একটা গোলকিপার সিলি মিস্টেকে হেরে গেল মেক্সিকোর সাথে। এখন এই ম্যাচটা হারাটা আমি দেখেছি, দে টুক ভেরি লাইটলি সাউথ আফ্রিকাকে, এত লাইটলি নিয়েছে মনে হচ্ছে কোচ এবং প্লেয়ার। কোচ কী করেছে আমি জানি না, মাঠে বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছিল। অ্যান্ড হাউ মেনি চান্সেস দে গট ইন ফ্রন্ট অফ দ্য পেনাল্টি এরিয়া, তারা যে কুইক ফিনিশ করতে হবে, কারণ এখন কেউ আপনাকে জায়গা দিবে না। আমাদের গোলের দিকে আপনি যত আসবেন আমরা জায়গা দিব না, তো ওখানে বিকজ এটা হচ্ছে মানে নিউমেরিক্যাল সুপারিটি থাকে হচ্ছে ডিফেন্ডিং টিমের। তো কোরিয়া ওই জিনিসটা করছিল খুব স্লোলি, বাট ইউ ক্যানট ডু দ্যাট। তো এই জন্য আমি বলবো যে আসলে এই ফ্যাসিনেটিং হচ্ছে ওয়ার্ল্ড কাপ এই জন্যই যে আমরা একটা জিনিস ধরে বসে থাকি, দেখা গেলো ঠিক উল্টো হয়। আজকের রেজাল্ট আমরা ধরছে যে ইউএসএ জিতবে, কিন্তু হেরে গেল। তো এটা আসলে খুব বড় এফেক্ট আসবে কিনা আমি জানি না, বাট সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। সামটাইমস আপনি 10টা ম্যাচ জিতলে না যা শিখবেন, শিক্ষা পাবেন, এক ম্যাচ হারলে এর চেয়ে 10 গুণ শিক্ষা পাওয়া যায়। সো আই থিঙ্ক ইটস আ বেটার ওয়েক আপ কল ফর ইউএসএ। একেবারেই তাই। আমি চলে যাবো আজকের দিনের ম্যাচগুলোতে। নরওয়ে ভার্সেস ফ্রান্স মুখোমুখি হচ্ছে। ফ্রান্সের রয়েছে এমবাপ্পে, নরওয়েতে হাল্যান্ডকে আমরা দেখছি যে একদম মানে একদম তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। সে দুটো করে গোল করছে, জোড়া গোল করছে, আরেকটি গোল হলে তো হ্যাট্রিক হয়ে যেত হাল্যান্ডের। বাট তারপরেও এই ম্যাচ কতটুকু কঠিন হবে, কারণ ফ্রান্সে ডেম্বেলে, এমবাপ্পে এবং ফ্রান্সের যে পরিমাণ শক্তিশালী টিম, নরওয়ের পক্ষে কতটুকু সম্ভব এই টিমকে পরাস্ত করা? নরওয়ের যে স্টাইলটা খেলার, সেটা হচ্ছে লো ব্লক বা মিড ব্লক করে কাউন্টার অ্যাটাক বেসড। ওডেগার্ড অপারেট করে, গত ম্যাচটা ওডেগার্ড তো দারুণ খেলেছে, আর্সেনালের প্লেয়ার। মেইন হচ্ছে হল্যান্ডকে ঘিরে। হল্যান্ড যেটা করে হচ্ছে কাউন্টার অ্যাটাকিং এর বেস্ট স্ট্রাইকার আমার দৃষ্টিতে, কারণ হচ্ছে ওর ফিজিক্যাল অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে ওর রানগুলি। ও যখনই মিডফিল্ডে বল উইন করা হলো তখন যে পিছন দিকে রান করে ডিফেন্সের পিছনে, অ্যাক্রস দ্য ডিফেন্স, ইন ফ্রন্ট অফ দ্য ডিফেন্স, এই জিনিসগুলি আসলে ওর গোলগুলি পাওয়া, প্লাস নরওয়েকে অনেক অনেক পসিবিলিটি দিয়েছে যে ভালো করার। বাট এখানে যেহেতু ফ্রান্সের সাথে খেলা, ফ্রান্সও গতবারের ফাইনালিস্ট, যদিও রানার আপ হয়েছে, বাট এখানে ওলিশে এবং এমবাপ্পে
এদের যে কম্বিনেশনগুলি দেখছি, এমবাপ্পের যে পার্সোনাল যে ইন্ডিভিজুয়াল গোলগুলি যে দূরের থেকে শট করে, কারণ এই ওয়ার্ল্ড কাপে আমরা যেটা মিস করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম টিম লো ব্লক করে, ওই ব্লকে আপনার কোনো জায়গা নেই টু এক্সপ্লয়েট। তো এই জন্য মাঝে মধ্যে লং ডিস্টেন্স শট ক্যান বি ভেরি মানে ওয়েপেন, এটা একটা স্ট্রং ওয়েপেন হতে পারে। সো ওই এমবাপ্পে কিন্তু ওই গোলগুলি করছে দূরের থেকে শট মেরে, হুইচ ইজ মানে এক্সেপশনাল ফেনোমেনাল, মানে ফেনোমেনাল নাকি ওই ধরনের আর কি। তো আমার মনে হয় যে এই ম্যাচটা আমরা ওয়েট টু ওয়াচ দিস ম্যাচ, এটা একটা অন্য হাইটের ম্যাচ হতে পারে ডেফিনেটলি। এবং এমবাপ্পের কথা বলতেই হয়, এই যে ক্লোসাকে ধরে ফেললেন লিওনেল মেসি এবং এমবাপ্পে। একটু দেখুন যে এখন লিওনেল মেসি একদম টপে রয়েছে, বাট এমবাপ্পের বয়স এখন 27, আরও বিশ্বকাপ তিনি খেলবেন। সেই হিসেব করলে কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সম্ভবত ভবিষ্যতে এমবাপ্পের নামটাই থাকবে। মানে নিশ্চয়ই লিওনেল মেসি যদি আরও বিশ্বকাপ খেলতে পারতেন সেটা হতো, কারণ 6টি বিশ্বকাপ তিনি তার জীবদ্দশায় খেললেন 2006 থেকে 2026। তারপরেও এমবাপ্পে একজন দুর্দান্ত প্লেয়ার নিঃসন্দেহে। আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব প্রিয় দর্শক, ফ্রান্স এবং নরওয়ের আজকের দিনের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। পরের ম্যাচে যদি চলে যাই আমি, উরুগুয়ে ভার্সেস স্পেন। স্পেনের স্টার্টটা ভালো ছিল না, স্পেন নিয়ে এবার সবাই অনেক ভাবছিল যে স্পেন হয়তো এমন একটি দল যারা এবারের বিশ্বকাপের দাবিদার। সেই জায়গায় ফার্স্ট ম্যাচের প্রতিপক্ষ ছিল কাভো ভের্দে, এবং কাভো ভের্দেকেও কিন্তু এবারে বিশ্বকাপের ডার্ক হর্স বলা হচ্ছে, তাদের যে ভোজিনিয়া এত চমৎকার গোলকিপার। সো এই ম্যাচ নিয়ে আপনার কি মন্তব্য? মেন হচ্ছে যে এখানে দুইটা টিমই, কাভো ভার্দে যেমন লো ব্লকের টিম ছিল, এখানে দুইটা টিমই কিন্তু লাইক টু প্রেস, লাইক টু উইন বলস হাই অফ দ্য পিচ। স্পেন তো করেই, স্পেনের মানে খেলার স্টাইলটা হচ্ছে ছোট ছোট পাসে, তো এই জন্য ওরা যেখানে বল হারায় ওইখানে সহজে প্রেস করতে পারে, বিকজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেয়ার্স সো মিনিমাম। কারণ ছোট ছোট পাস করার জন্য তো কাছাকাছি প্লেয়ার থাকতে হয়, তো ওই জিনিসটা ওদের ফেভারে যায়, এই জন্য হাই অফ দ্য পিচেও তারা বল জিততে পারে। এখন আমরা যদি কাভো ভার্দের সাথে ম্যাচটা দেখি, ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অভাব ছিল স্পেনের, যেটা আবার পরের ম্যাচে আমরা দেখেছি বেশ কিছু সিগনিফিক্যান্ট গোল করেছে তার, বিশেষ করে ইয়ামাল প্রথম থেকে যখন স্টার্ট করলো তখন খেলাটা অন্যরকম একটা গতি পেল, বা ওইখানকে মানে ডিফেন্ডিং থার্ডে এক্সপ্লয়েট করার জায়গাগুলি আরো মসৃণ হলো, এবং ও নিজেও এত ভালো একটা প্লেয়ার, এত মানে গুড কি বলবো যে থিঙ্কিং প্লেয়ার, যে ওই ধরনের, যেমন আপনি যেটা একটু আগে বলছিলেন যে এমবাপ্পের কথা, যে ইয়াং, মেসি অনেক বয়স, বাট একটা জিনিস মনে রাখতে হবে, মেসি কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে 34 ইয়ার্সে গিয়ে, তো ওই ইয়াং থাকলেই যে একদম সবকিছু করা যাবে তা না, ওইটার একটা থাকবে। কিন্তু আমরা বলবো যে আসলে লামিন ইয়ামাল ইজ আ ভেরি গিফটেড প্লেয়ার, ও এবং নিকো উইলিয়ামস ওদের মধ্যে একটা ভালো একটা পার্টনারশিপ ছিল, কিন্তু ওর ইনজুরির কারণে ও পিছিয়ে আছে। তারপরে স্পেন যেটা খেলছে, দে শুড গো থ্রু। আজকের ম্যাচে কি নিকো উইলিয়ামস নামবেন নাকি শুধুমাত্র লামিন ইয়ামাল, এটা আমরা এখনো বলতে পারি না, এটা ডিপেন্ড করে যে তার ফিজিক্যাল ইয়েটার কোন অবস্থায় আছে। প্লাস হচ্ছে যে এইবার ওয়ার্ল্ড কাপে আপনার অনেক স্কোয়াড রোটেশন, যেমন আমি ভয় পাচ্ছি যে আর্জেন্টিনার লাস্ট ম্যাচ জর্ডানের সাথে মেসি খেলে কিনা, কারণ হয়তো পারে যে রেস্ট দেওয়ার জন্য দেওয়া হতে পারে, এটা করতেই হবে, কারণ এখানকার ক্লাইমেটটা একটা চ্যালেঞ্জ প্লেয়ারদের জন্য, অনেক গরম, আর ইউএসএ বা ওই এলাকার নর্থ আমেরিকান সামার তো আপনি জানেনই, যে এই জন্য কিন্তু হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে, এবং হাইড্রেশন ব্রেকটা যে কিভাবে কাজে লাগছে অনেকে বলছে এটা হচ্ছে ছন্দপতন, বাট এটা আমি একদমই মানি না। কারণ হচ্ছে যে আমার কাছে প্রমাণ আছে ওই 3 মিনিটে কোচের নির্দেশে খেলা বদলাইছে, খেলা বদলে যাচ্ছে, কারণ কোচ হাফ টাইমে 5 মিনিটও কথা বলতে পারে না, কিন্তু এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া যায় বা বুঝে যায় গতিপথটা কি প্রতিপক্ষ। তো আমার মনে হয় যে এই ম্যাচটাও খুব ফ্যাসিনেটিং হবে, স্পেনের দিকেই বেশি থাকবে আমার ধারণা। ওকে, বাট তারপর উরুগুয়েকে কি আমরা যে কোনো চমক তো আমরা দেখতেই পাচ্ছি, ছোট টিমগুলো দেখাচ্ছে, সেই জায়গা থেকে উরুগুয়ে নিয়ে যদি কিছু বলতে বলি। উরুগুয়ে বলতে মানে আমার কাছে মনে হচ্ছে যে উরুগুয়ে শুরুটা ভালো ছিল না, বাট তারা দে কেম ব্যাক। এখন উরুগুয়ে খুব দ্রুতগতির কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাউন্টার অ্যাটাকে খুব ভালো, প্লাস ভ্যালভার্দের কথা বলতে হয়, সে রিয়াল মাদ্রিদে বেশ ভালো পারফর্ম করেছে। বাট এখন কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট স্টেজ, এবং এখানে আপনার প্রতিটা ম্যাচই হচ্ছে অন্য ধরনের, আপনি এখন ইউরো চ্যাম্পিয়নের সাথে খেলতে যাচ্ছেন, সো ইট উইল নট বি ইজি ফর দেম আমার মনে হয়। সো বেলজিয়াম এবং নিউজিল্যান্ড আজকে মুখোমুখি হচ্ছে, এবং গ্রুপ জি এর
নাম্বার 3 পজিশনে রয়েছে বেলজিয়াম এবং 4th পজিশনে হচ্ছে নিউজিল্যান্ড। সো আজকের এই ম্যাচ কতটুকু পরিবর্তন করে দিতে পারে তাদের অবস্থান গ্রুপ মানে টেবিলে? অফকোর্স মানে একটা উইনই সবকিছু বদলে দিতে পারে। তো এখানে গ্রুপ স্ট্যান্ডিং যদি দেখি আমরা যে 3 and 4 এর মধ্যে লড়াই, বাট আজকে ইরানের খেলাও আছে, রাইট। তো ওই ম্যাচটা দেখেও আমরা এখান থেকে বোঝা যাবে একই সাথে হবে যদিও ম্যাচ দুইটা, কারণ এটা নিয়মই হচ্ছে লাস্ট ম্যাচ দুইটা গ্রুপের মানে সেম টাইমে হওয়ার, যাতে এক ম্যাচ দেখে আর অন্যরা কোনো অ্যাডভান্টেজ নিতে না পারে। তো এখানে আমি বলবো যে বেলজিয়াম শুড উইন দিস ম্যাচ, কারণ তাদের ওই পর্যায়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, কারণ তাদের পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে যে কনসিস্টেন্ট না। এক ম্যাচ খুব ভালো করেছে, তো আরেক ম্যাচ একটু, এবং লুকাকুকে একবার সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করেছে, আরেকবার প্রথম থেকে খেলানো, সব কিছু মিলে আমি বলবো যে এই ম্যাচটাও, কারণ গ্রুপ ম্যাচের থার্ড ম্যাচ সবার জন্যই খুব, যেখানে আপনার নির্ভর করছে সেকেন্ড রাউন্ডে যাওয়ার বা 32 নকআউট ফেজে যাওয়ার, তো এখানে দে উইল গিভ এভরিথিং। সো ম্যাচগুলি খুব মানে একটা গোল ম্যাচটাকে খুব আকর্ষণীয় করবে, কারণ তখন অন্য টিম জেগে উঠবে যে উই হ্যাভ টু ডু সামথিং। সো ওই জিনিসগুলি এই ধরনের ম্যাচ আমরা দেখব। এক্স্যাক্টলি, যেহেতু ইজিপ্ট অলরেডি একটা ম্যাচে জয়লাভ করেছে, অন্য ম্যাচে তারা ড্র হয়েছে, সেই জায়গা থেকে ইজিপ্ট রয়েছে টেবিলের টপে। কথা হচ্ছে ইরান এবং বেলজিয়ামের কি হবে, কারণ ইরানও লুজ করেছে একটা ড্র, অন্যদিকে কিন্তু আপনার যদি আমি একটু তাকাই বেলজিয়ামের দিকে, তাদেরও সিনারিওটা সেম, যে ড্র হয়েছে একটা ম্যাচে আবার তারা মানে হেরে গেছে। সেই জায়গা থেকে তাদের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। যদি বেলজিয়াম আজকে জিতে যায় তাহলে হয়তো তারা সেকেন্ড পজিশনে চলে যাবে, আবার যদি ইরানও জয়লাভ করে সেক্ষেত্রে গোলের ডিফারেন্সটা একটা কিছু মেক করবে। হ্যাঁ, মেইন হচ্ছে যে আমি বলবো যে ইজিপ্ট ইজ এ টু স্ট্রং অফ এ টিম। আমার কাছে মনে হচ্ছে ওরা গত ম্যাচ যেভাবে ফিরে এসছে আফটার কনসিডিং দ্য ফার্স্ট গোল, তো আমার মনে হয় যে ইরানের জন্য ডিফিকাল্ট হবে। বাট ইরান হচ্ছে যে আসলে এতটাই মেন্টালি স্ট্রং তারা, যে সমস্ত চ্যালেঞ্জেস বা যেই জিনিসগুলি ওদের বৈরী পরিবেশ থেকে, ওরা কত বছর ধরে ওদের পলিটিক্যাল স্যাংশন চলছে, সব কিছুর মধ্যে ওরা একটা আলাদা মেন্টালিটি নিয়ে খেলছে একদম। দে আর মানে গিভিং দেয়ার লাইফ ফর দিস টুর্নামেন্ট। সো কী হবে জানি না, তবে মানে ইজিপ্ট ইজ আ স্ট্রং টিম টু বিট, আর ড্র হলে একটা পসিবিলিটি থাকবে। তো ইরানের খেলাটাও লো ব্লক তৈরি করে ওইভাবে যাওয়ার চেষ্টা থাকে বেশি, এবং ইরানের বেশ কিছু তারেমি আছে ওদের প্লেয়ার, সে যখন তখন কিছু একটা করতে পারে টিমের জন্য। তো এই ম্যাচটাও দেখার জন্য আমরা অপেক্ষা করছি আর কি, যে বিশেষ করে ইরানের জন্য। চলে যাব পরের ম্যাচে, সেনেগাল ভার্সেস ইরাক। সো ইরান, ইরাক, সাউথ কোরিয়া, জাপান, মানে এই টিমগুলো ভালো খেললে আমাদের একটু ভালো লাগে, যেহেতু এশিয়ার, এবং আমরা ভাবি যে কবে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেই স্বপ্ন কবে আমাদের পূরণ হবে। যখন আলজেরিয়ার মতো টিমকে আমরা খেলতে দেখি বা কাবু ভের্দে, তখন মনের মধ্যে এক ধরনের আশা জেগে ওঠে যে না, আমরাও হয়তো একদিন বিশ্বকাপ খেলবো, আর সেটা কবে। মানে এটা তো আসলে মানে ফুটবল কালচার একটা জিনিস, আপনার দেশের স্ট্রাকচারটা একটা জিনিস, এবং আমরা তো বলতে পারি, তুলনা করতে পারি যে ছোট দেশ এরাও খেলছে, ফিনল্যান্ড কি বলে, আমরা আইসল্যান্ড খেলছে কম, বাট ওইটার সাথে এটা সম্পর্ক খুবই কম। সব কিছু হচ্ছে যে আসলে আপনার ফুটবলের স্ট্রাকচার থেকে একদম আপনার দেশের ফুটবল কি স্ট্রাকচার আছে, প্রফেশনাল লিগ কীভাবে হচ্ছে, সব কিছু মিলে। বাট আমরা চেষ্টা করছি যে সামনের দিকে আগানোর। তো এখন এশিয়ান কাপে যদি আমরা প্রথম টার্গেট থাকা উচিত ওইটা, রাইট, যে সাফ চ্যাম্পিয়ন হওয়া, এশিয়ান কাপে যাওয়া। তো ওই জায়গার থেকে পরে আমাদের জর্ডান যেহেতু খেলছে, জর্ডানের সাথে আমরাও খেলেছি মনে হচ্ছে 2015 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে, যদিও রেজাল্ট অত ভালো হয়নি, কিন্তু কথা হলো যে এদের সাথে খেলার অভিজ্ঞতা আমাদের আছে, এখন তারা ওয়ার্ল্ড কাপ খেলছে। সো ওইটার জন্য আমাদের, যেমন আমরা সান মারিনো তো গিয়ে আমরা ওদেরকে হারিয়ে এসেছি রিসেন্টলি, যেটা আমরা ফ্রেন্ডলি খেললাম, ইউরোপে গিয়ে ইউরোপের কোনো একটা দেশকে প্রথমবারের মতো হারানো, যদিও ওরা র্যাঙ্কিং আমাদের পিছনে, কিন্তু ওরা তো ইউরোপে খেলে, ওরা খেলে জার্মানির মতো টিমের সাথে, আমাদের তো আমরা এশিয়ার মধ্যে থাকি। তো ওইটা মানে সম্ভাবনার মধ্যেই রাখতে হবে আর কি। একেবারেই তাই। সেনেগাল ইরাকের মধ্যে কিন্তু টিকে থাকতে হলে একটা টিমকে জিততেই হবে, কারণ ফ্রান্স, নরওয়ে একদম টেবিলের টপে আছে এবং তাদের পারফরমেন্স খুব ভালো, এবং লাস্ট দুটো ম্যাচই সেনেগাল এবং ইরাক হেরেছে, যদিও পয়েন্টের দিক দিয়ে চিন্তা করি -6 এবং -3 গোল ডিফারেন্স। হ্যাঁ, না, আমার মনে হয় যে সেনেগাল স্পষ্টতই ফেভারিট এই ম্যাচে। তাদের প্লেয়ারদের কোয়ালিটি, তাদের খেলার স্টাইল, ফিজিক্যালিটি, সবকিছু ইরাকের জন্য বেশ মুশকিল হবে এই ম্যাচটা।
এক্স্যাক্টলি। পরের গ্রুপ এইচে কিন্তু টপে রয়েছে স্পেন, তারপরে উরুগুয়ে, এরপর থার্ড পজিশনে কাবো ভের্দে এবং সৌদি আরব। সো কাবো ভের্দে সৌদি আরব আজকে মুখোমুখি হচ্ছে। আমার কাছে মনে হয় যে অ্যাজ অ্যান অডিয়েন্স কাবো ভের্দে হট ফেভারিট। আমার খুবই ভালো লেগেছে এই টিমের খেলা। সৌদি আরব খেলবে, তারাও হয়তো চেষ্টা করবে এগিয়ে যাওয়ার জন্য। আপনার কি মন্তব্য? না, সৌদি আরব গতবার ওয়ার্ল্ড কাপে যা পারফর্ম করেছে ইট ওয়াজ এক্সেলেন্ট, তাই না? আর্জেন্টিনাকে হারিয়েছিল ফার্স্ট ম্যাচে। সো এখন একটা জিনিস শো করে আসলে যে একটা দেশের লিগ কিন্তু তার ন্যাশনাল টিমকে বদলাতে পারে। তো ওদের সৌদি লিগ এত বেশি রিচ, রোনালদোর মতো প্লেয়ার খেলছে এখানে, তো ওইখান থেকে ওদের অবস্থানটা বেশ ভালো। বাট কাবো ভার্দে যেটা দেখিয়েছে যে উই আর সারপ্রাইজড, ওরা স্পেনের সাথে শুধু ডিফেন্ডিং করে নাই, কাউন্টার অ্যাটাকে গিয়েছে। কাউন্টার অ্যাটাকগুলি ছিল বেশ ফ্রুটফুল, বেশ যদি একটু যদি পাসিংগুলি একটু ঠিক হতে পারতো, যে টাইমিং পাস, ওয়েট অফ পাস, তাহলে দেখা যেত যে ওরা স্পেনকে হারিয়েও দিতে পারতো। সো এই জন্য এই ম্যাচটাও বেশ এন্টারটেনিং হবে। আমরা তো চাই সৌদি আরব জিতুক এশিয়ার দেশ হিসাবে, তারপরে ম্যাচটা কঠিন হবে দুই টিমের জন্যই আমি বলবো। ডেফিনেটলি। আমি শেষ করতে চাই আরও একবার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আমি। মাই প্লেজার। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই খেলা দেখবেন পরিবারের সবাইকে নিয়ে, কারণ 4 বছর পর পর আমরা বিশ্বকাপ পাই এবং এটা আমাদের জন্য অন্যরকম আনন্দের এবং উদযাপনের। আর অবশ্যই চোখ রাখুন টিভিএস এর পর্দায়।